নমস্কার সবাইকে। তো আজকে আমরা যেই টপিকটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, আর এই চ্যাপ্টারটার পার্ট 2। পার্ট 1 সিরিজে আমরা প্রথম যে পার্টটা ওটা অনেকটা ডিসকাস করে নিয়েছি, যেখানে মোটামুটি ইজি কোশ্চেন্সই ছিল। আমরা মেজরলি সাব টপিকস কে কভার করেছি অনেক, ঠিক আছে। সাব টপিকস ওয়াইজ যদি আমরা বলতে যাই, আমরা এখানে বেসিক ইন্ট্রোডাকশন যেটা দিয়েছি ওটা কভার করেছি। ওটা ছাড়া হাউস হোল্ড প্রোডাক্টস এ যে মাইক্রোবস এর রোল, হাউস হোল্ড প্রোডাক্টস এ যে মাইক্রোবস এসেনশিয়াল, ওটাকে আমরা ডিসকাস করেছি অ্যালং উইথ আ কাপেট অফ এক্সাম্পল, ঠিক আছে। তারপর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, হাউস হোল্ড প্রোডাক্টস করলাম, তারপর বললাম ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। ইন্ডাস্ট্রি লেভেলে মাইক্রোবের রোলটা কি আমরা প্রথমে দেখলাম। হাউস হোল্ড লেভেলে মানে আমার তোমার মা বাবা কিভাবে ডে টু ডে ইউজে মাইক্রোবদের হেল্প নেয়। তারপর দেখলাম ইন্ডাস্ট্রি মানে মাস স্কেলে কিভাবে মাইক্রোবস কে ইউটিলাইজ করা হয় ফর দ্য প্রোডাকশন অফ সামথিং অর দি আদার। সেখানে ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে আমরা ফার্মেন্টেড বেভারেজেস, অ্যান্টিবায়োটিক্স এইসব বেসিক্যালি আমরা দেখলাম যে এই যে ফার্মেন্টেড নানা রকমের অ্যালকোহল, অ্যান্টিবায়োটিক্স, এইগুলোতে যে ইন্টেন্সিভলি আমাদের অনেক মাইক্রোবস এর রোল আছে, তো এইটা আমাদের রিসার্চ করা দরকার। এবার এটা ছাড়া এই যে এর মধ্যে আমাদের অনেক রকম এনজাইমস আছে যেগুলো আমাদের বেসিক্যালি মেডিকেল ভ্যালু আছে, অনেক রকম বায়ো অ্যাক্টিভ মলিকিউলস আছে, মানে বায়ো অ্যাক্টিভ মানে যেগুলো বায়োলজিক্যাল সিস্টেমে পাওয়া যায়, আর সেটার অ্যাকশন আর এসেনশিয়াল ফর দি ফাংশনিং অফ আওয়ার বডি, ঠিক আছে। তো এরকম অনেক কেমিক্যালস আছে যাদের আমরা বেসিক্যালি এখান থেকে দেখতে চাই, ঠিক আছে। তো এবার আস্তে আস্তে আজকে চ্যাপ্টারটা মোটামুটি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। মোস্ট অফ দ্য থিংস আজকে চেষ্টা করে দেবো আমরা ডিসকাস করে দেওয়ার, ঠিক আছে। তো শুরু করা যাক। তো সুয়েজ ট্রিটমেন্টটা দিয়ে শুরু করেছিলাম, আমার মনে হয় এটা আমি ফার্স্ট শুরু করলে বেটার, কারণ তাতে কি হবে, কনসেপ্ট গুলো আরেকবার ক্লিয়ার হয়ে যাবে। আগে জাস্ট এক প্যারাগ্রাফ পড়েছিলাম, এটা আজকে পুরো প্রথম থেকে শুরু করছি, ঠিক আছে। মাইক্রোবস ইন সুয়েজ ট্রিটমেন্ট, তাহলে সুয়েজ কাকে বলে? ফার্স্ট অফ অল আমরা জানা উচিত সুয়েজ কাকে বলে। সুয়েজ ট্রিটমেন্ট যখন ডিসকাস করছি আমরা জানা উচিত সুয়েজ কাকে বলে। সুয়েজ হচ্ছে মিউনিসিপাল ওয়েস্ট, এটাকে আমরা বলছি সুয়েজ। মিউনিসিপাল ওয়েস্ট generated in large quantities আহ, মানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে তোমাদের বাড়ি থেকে এই যে বাথরুমে যে নানা রকম আমাদের এই পাইপ গুলো এমার্জ করে, এইগুলো গিয়ে একটা জায়গায় মেলে, আর সেখান থেকে সেটা হচ্ছে আমরা সেপটিক ট্যাঙ্ক বলি। আর নানা বাড়ি সেপটিক ট্যাঙ্ক মিলে তারপর যায় একটা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে। সেই প্ল্যান্ট হয়তো তোমার বাড়ি থেকে অনেক 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 দূরে, কিন্তু তোমার সুয়েজটাও কিন্তু, তোমার বাড়ির ওয়েস্টটাও কিন্তু ওখানেই যাচ্ছে, ঠিক আছে। You know that large quantities of wastewater are generated every day in cities and towns. Obviously, যে কোনো একটা বড় সিটি বা সিভিলাইজেশন করলে এখানে কিন্তু একটা হিউজ কোয়ান্টিটি অফ ওয়েস্ট ওয়াটার জেনারেট হবে, অবভিয়াস, রাইট। A major component of this wastewater is human excreta. বোঝা গেল যে এই যে ওয়েস্ট ওয়াটার আছে, এটা মেজর কম্পোনেন্ট হচ্ছে হিউম্যান এক্সক্রিটা, যার কারণে কিন্তু এটা হ্যান্ডলিংটা এত ডিফিকাল্ট হয়ে যায়। হিউম্যান এক্সক্রিটা প্রথমত তো ফাউল স্মেলিং এ তো আছে, কিন্তু ইট ইজ ইভেন প্যাথোজেনিক, মানে প্যাথোজেনিক হতে পারে। তো একসাথে যখন এতগুলো বাড়ির এক্সক্রিটা, হিউম্যান এক্সক্রিটা মিক্স হচ্ছে, ওয়ান হ্যাজ টু মানে টেক কেয়ার অফ দ্যাট ইন এ ভেরি লাইক সিস্টেম্যাটিক ম্যানার, ঠিক আছে। দ্য মিউনিসিপাল, আমি কি বললাম, দ্য মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার ইজ কল্ড সুয়েজ। দিস মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার ইজ কল্ড সুয়েজ। ইট কন্টেন্স লার্জ অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার অ্যান্ড মাইক্রোবস। তো সুয়েজে আমাদের কি আছে, অনেকটা অর্গানিক ম্যাটার। তো সুয়েজে আমাদের বেসিক্যালি মেইন যে প্রাইমারি কন্টেন্ট, যেটাকে আমরা মাইক্রোবস এ হেল্প নিই, সেটা হচ্ছে অর্গানিক ম্যাটার, ঠিক আছে। অর্গানিক ম্যাটার আর মাইক্রোবস, ঠিক আছে। অ্যান্ড এই মাইক্রোবস এর মধ্যে না মেনি আর প্যাথোজেনিক। কেয়ারফুল হ্যান্ডলিং রিকোয়ার্ড। প্যাথোজেনিক বলেই না আমাদেরকে এই যে কেয়ারফুল হ্যান্ডলিং, আমাদের যে এত রকম প্লান্টের মধ্যে দিয়ে এগুলোকে প্রসেস করতে হচ্ছে, এইটা দরকার। দিস আবার আগে কি করা হতো না, এই যে ওয়েস্ট ওয়াটারটাকে, এটাকে একটা ন্যাচারাল
ওয়াটার সোর্সে ডিসকার্ড করে দেওয়া হতো। বাট উইথ টাইম আমরা কি ডিসকভার করলাম যে ওই ওয়াটার সোর্সটা কিন্তু এখন পলিউটেড হয়ে যাচ্ছে। ওই ওয়াটার সোর্সটা পুরোপুরি পলিউটেড হয়ে যাচ্ছে বিকজ অফ অল দিস, রাইট? This cannot be discharged into natural water bodies like rivers and streams directly. Yeah, because ওই ওয়াটার বডিজ গুলো পলিউট হয়ে যাচ্ছে। তো বিফোর, কিন্তু আমরা ডিসপোজ করি, at the end of the day লিকুইডটাকে ডিসপোজ করি, বাট আফটার ট্রিটিং উইথ ইন sewage treatment plants to make it less polluting. Sewage is treated in sewage treatment plants to make it less polluting. তো আমরা একটাই কথা বলছি, sewage treated in STPs then disposed. So sewage is treated in sewage treatment plants and then it disposed. Now, the treatment of wastewater is done by heterotrophic microbes naturally present in the sewage. তো এখানে কি বলছে, ভালো কোশ্চেন ভাই। ট্রিটমেন্ট অফ ওয়েস্ট ওয়াটার ইজ ডান বাই হেটারোট্রপিক মাইক্রোবস ন্যাচারালি প্রেজেন্ট ইন সুয়েজ। তো heterotrophic microbes in sewage treat waste in sewage. তো এই যে অর্গানিক ম্যাটারটাকে আছে না, এটাকে কিন্তু ডিগ্রেড বা ডিকম্পোজ করে এই হেটেরোট্রপিক মাইক্রোবসই, যেটা সুয়েজে প্রেজেন্ট আছে। ঠিক আছে? তো এরপরে আমরা এই যে এখানে একটা খুব সুন্দর ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের ডায়াগ্রাম। এইসব জায়গাতে অনেক রকম এডুকেশনাল টুলস এসব হয়, জেনারেলি কলেজে স্কুলেও হয়। ঠিক আছে? তো এবার হচ্ছে নানা স্টেজ ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট। These treatment steps involve basically physical removal of particles. তো সুয়েজ মানে কি, ওর মধ্যে কিছুটা লিকুইড হবে, কিছুটা সলিড হবে, কিছুটা পার্টিকুলেট হবে। সলিড যেটা আমরা বলছি ওটা পার্টিকুলেট হবে। আর এই পার্টিকুলার ম্যাটারটাকে রিমুভ করা খুব এসেনশিয়াল বিফোর আমরা ওটাকে বায়োলজিক্যালি ট্রিট করতে চাই। ঠিক আছে? তো এই যে পার্টিকুলার ম্যাটারটা, যেটা বড় সাইজের হতে পারে, ছোট সাইজের হতে পারে, এই সিউয়েজ ম্যাটার থেকে এটাকে আমরা ফিল্ট্রেশন আর সেডিমেন্টেশনের থ্রু রিমুভ করি। যে আমরা কি করি, ধরো সুয়েজটা এরকম ভাবে আগে আগে যাচ্ছে, এর মধ্যে ধরো পার্টিকেলস আছে, ধরো এটা একটা পাইপ, এভাবে সুয়েজটা আগে যাচ্ছে। এবার আমরা কি করলাম, এরকম একটা ফিল্টার লাগিয়ে দিলাম। তো কি করবে, এখান থেকে জাস্ট একটা একটা পার্টিকেল পাস করতে পারবে, বাকি সব পার্টিকেল কিন্তু এই লেভেলে রিটার্ড হয়ে যায়, এখানে এখানে আটকে যায়। তো মাত্র দুটো, এই ধরো একটু পার্টিকেল এগোতে পারলো, আর সেই পার্টিকেলটাকেও আমরা কিন্তু মানে যেই পার্টিকেল এগোতে পারে সেগুলো সাইজে খুব স্মল, আর সেগুলোকে রিমুভারের জন্য ফিল্ট্রেশন ইজ ডিফিকাল্ট, তো আমরা রিমুভ করি থ্রু সেডিমেন্টেশন। তো প্রাইমারি ট্রিটমেন্ট কি, physical removal of the source, physical removal of the particles through filtration and sedimentation. প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে physical removal of particles through filtration and sedimentation. প্রাইমারি ট্রিটমেন্টটা কি, physical removal of particles through filtration and sedimentation. ইজি জিনিস, ঠিক আছে? এটা খুব একটা ডিফিকাল্ট না, মানে মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো। These are removed in stages. তো আমরা এটাকে নানা নানা স্টেজে রিমুভ করছি। ইনিশিয়ালি floating debris is removed by sequential filtration. Then the grit are removed by sedimentation. তো ইনিশিয়ালি ওরা কি বলছে, ফ্লোটিং ডেব্রি। অনেক সময় তোমরা দেখবে সুয়েট যখন ফ্লোট করতে দেখেছো তো নিশ্চয়ই, এখানে ওখানে ওর মধ্যে প্লাস্টিক, ওর মধ্যে থার্মোকল, ওর মধ্যে কত রকম জিনিস থাকে যেগুলো ফ্লোট করে। তো এই ফ্লোটিং জিনিসগুলোকে কিন্তু ফিল্ট্রেশনে, সিকুয়েন্সিয়াল ফিল্ট্রেশন থ্রু আটকে দেয়। সিকুয়েন্সিয়াল ফিল্ট্রেশন মানে কি, ধরো এটা আমি ধরো ওপর থেকে দেখছো সুয়েট ট্রিটমেন্ট প্ল্যান্টটাকে, তো প্রথমে এরকম, এরকম। তো প্রথমে সুয়েজটা এরকম ভাবে আসছে, ধরো এগুলো সব পার্টিকেল, ঠিক আছে? তো প্রথমে এগুলো তো সব এখানে আটকে গেল, এগোতে পারলো মাত্র দুটো। তো এই দুটোর মধ্যে ধরো একটা একটা করে এদিকে যেতে পারলো, বাকি আটকে গেল, সামনে গেল, এখানে গিয়ে আর এগোতেই পারলো। তো এইটাকে আমরা বলছি সিকুয়েন্সিয়াল ফিল্ট্রেশন। কিন্তু এটা সত্ত্বেও কিছু ছোট ছোট পার্টিকেলস আছে যেগুলো কিন্তু পাস করে যায়, আর সেটাকে আমরা কি করে, সেটাকে আমরা ফিল্টার আউট করি, সেটাকে আমরা ফিল্টার আউট করি থ্রু সেডিমেন্টেশন।
তো all solids at sequential filtration, then the grit are removed by sedimentation. Initially, initially floating debris removed by sequential filtration, then the grit is removed by sedimentation. ঠিক আছে? Now, all solids that settle to form the primary sludge and is supernatant forms the effluent. তো এখানে মোটামুটি যেটা সেটেল আউট করে গেছে, যেটা যেটা সেটেল করে গেছে, সেটেলড, আর যেটা সেটেল যেটা হচ্ছে ওটাকে আমরা বলছি প্রাইমারি স্লাজ। আর আমরা যেটা বলছি সুপার নেটেন, যেটা মানে এখনো যেটা মানে যেই ওয়াটারের যে কন্টেন্ট আছে সেটাকে আমরা বলছি এফ্লুয়েন্ট। তো তো প্রাইমারি ট্রিটমেন্টের পর যেই সুয়েজটা, শোনো, যে প্রাইমারি ট্রিটমেন্টের পর যে সুয়েজটা সেকেন্ডারি ট্রিটমেন্টে যাচ্ছে সেটাকে আমরা বলছি এফ্লুয়েন্ট। কারণ ওটার মধ্যে যে পার্টিকুলেট ম্যাটারটা সেটা প্রাইমারি স্লাজ ফর্ম করে কিন্তু বসে গেছে। ঠিক আছে, চলো। The effluent from the primary settling tank is taken for secondary treatment. তো প্রাইমারি ট্যাঙ্ক থেকে যেই ট্যাঙ্ক এফ্লুয়েন্টটা আছে ওটাকে সেকেন্ডারি ট্রিটমেন্টের জন্য কিন্তু আমরা সাজেস্ট করে দিচ্ছি, এগিয়ে যাচ্ছে ওটা। ঠিক আছে, নাও এবার হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট, অন্য কালার ইউজ করি। আমি আস্তে আস্তে যাচ্ছি আর তোমরা মোটামুটি বুঝতে পারো। ঠিক আছে, সেকেন্ডারি ট্রিটমেন্ট, দ্য প্রাইমারি এফ্লুয়েন্ট মানে এক্সেপ্ট দি প্রাইমারি স্ল্যাব, যেই সুয়েজের যেই পার্ট ওটাকে প্রাইমারি এফ্লুয়েন্ট, দ্য প্রাইমারি এফ্লুয়েন্ট ইজ পাস ইনটু লার্জ এরেশন ট্যাঙ্কস where it is constantly agitated mechanically and air is pumped into it. তো এই এফ্লুয়েন্টটাকে আমরা কি বলতে পারি? ইট ইজ পুশড ইনটু লার্জ এরেশন ট্যাঙ্কস। এরেশন ট্যাঙ্কস মানে নামের থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ওই ট্যাঙ্ক গুলো কিন্তু খুব খুব জোর জোর বেসিক্যালি মানে ওরা এরেক্ট করবে, মানে অক্সিজেনেশন করবে। আরে এরেশন ট্যাঙ্কে কি করবে? অ্যালাউ vigorous growth of useful microbes. তো এই যে প্রাইমারি এফ্লুয়েন্টটা যেটাকে আমরা এরেশন ট্যাঙ্কে পুশ করছি, আমাদের পারপাসটা কি? আমাদের পারপাসটা হচ্ছে অক্সিজেন প্রোভাইড করে তার মধ্যে যে যে যাটা যত এরোবিক মাইক্রোবস আছে তার ভিগারাস গ্রোথটা সাপোর্ট করা। ওই মাইক্রোবস এর গ্রোথটাকে ট্রিমেন্ডাসলি সাপোর্ট করছে আমাদের এই এরেশন। সিম্পল, ক্লিয়ার নাও? ক্লিয়ার নাও? হ্যাঁ, this allows a vigorous growth of USFA. তো আমরা বলছি the primary effluent is passed into large aeration tank where it is constantly agitated mechanically and air is pumped into it. This allows vigorous growth of useful aerobic microbes into flocks. Flocks, microbes. Flock formed. Flockটা কি? What is flock? Flock হচ্ছে masses of bacteria associated with fungal filaments to form mesh-like structures. Flockটা কি? Flock হচ্ছে masses of bacteria associated with fungal filaments to form mesh like structure. তো ফ্লক মানে কি? ইটস বেসিক্যালি masses of bacteria associated with fungal filament। ঠিক আছে, ব্যাকটেরিয়া আর ফাঙ্গাই একটা ইউনিক অ্যাসোসিয়েশন যেটাকে আমরা বলতে পারি ফ্লক। আর এই ফ্লক ফর্মেশনটা কেন হচ্ছে? বিকজ ওই এরেশন ট্যাঙ্কে ভিগারাসলি এডিট করা হচ্ছে প্রাইমারি এফ্লুয়েন্টকে, যার জন্য সেটা আমাদের যেটা ইউজফুল অ্যারোবিক ব্যাকটেরিয়া সেটা গ্রোথ হচ্ছে। সিম্পল। While growing, these microbes consume the major part of organic matter in the effluent. তো এই যে মাইক্রোবস গুলো গ্রো করছে, এবার এই যে অ্যারোবিক মাইক্রোবস, aerobic microbes while growing
পোর্শন অফ অর্গানিক ম্যাটার। তো এই যে অ্যারোবিক মাইক্রোবস, যে কোনো মাইক্রোবের গ্রোথের জন্য উই নিড অর্গানিক মেটেরিয়াল, রাইট? উই নিড অর্গানিক মেটেরিয়াল। তো অ্যারোবিক মাইক্রোবস গ্রো করার সময় রিকোয়ার করছে অর্গানিক মেটেরিয়াল, ঠিক আছে? আর এই অর্গানিক মেটেরিয়ালটা ওরা কি করছে, ওরা সিওয়েজ থেকেই কনজিউম করে নিচ্ছে। তার মানে কি, সুয়েজে যতটা অর্গানিক মেটেরিয়াল আছে এখন তার থেকে অনেক কম, তাই তো? এখন তার থেকে অনেক কম আছে বলেই আমাদের এরকম ব্যাপার হচ্ছে। তো আমাদের বায়োলজিক্যাল ট্রিটমেন্টের থ্রু সুবিধাটা কি হলো? একটা কথা ভাবো, আমরা প্রাইমারি এফ্লুয়েন্টার মধ্যে তাহলে ব্যাকটেরিয়া গ্রোই কেন করলাম, আমরা ফ্লক ফর্মেশন ইন্ডিউসই কেন করলাম? কারণ যাতে ওই ফ্লক গুলো এই যে অর্গানিক ম্যাটার আছে সেটাকে কনজিউম করতে পারে। এই অর্গানিক ম্যাটারটাকে কনজিউম করে ওরা এটার যে কন্টেন্ট আনে এটা রিডিউস করে। আমি বারবার প্রথম থেকে একটাই কথা বলছি, সুয়েজের দুটো কন্টেন্ট, সুয়েজের দুটো কন্টেন্ট, একটা হচ্ছে অর্গানিক ম্যাটার, একটা হচ্ছে মাইক্রো। তাহলে এইটাই আমি বলতে চাইছি যে এই যে অর্গানিক ম্যাটারটা রিডিউস করছে, এটাই হচ্ছে আমাদের বেনিফিশিয়াল এফেক্ট অফ দি গ্রোইং মাইক্রোব। মাইক্রোব গ্রো করে আমাদের কি লাভ হচ্ছে? মাইক্রোব গ্রো করে আমাদের এই লাভ হচ্ছে যে অর্গানিক ম্যাটার বা অর্গানিক কন্টেন্ট যেটা সেটা রিডিউস করে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট জিনিস। নাও নেক্সট যেটা, this significantly reduces the biochemical oxygen demand of the air, ঠিক আছে? তো ওরা কি করছে মেইনলি আমাদের আহ, মানে যে অর্গানিক ম্যাটারটা আছে সেটাকে রিডিউস করে দিচ্ছে, যার কারণে এই যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ওটা রিডিউস করে যাচ্ছে। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কি তা সেটা আমাদের জানা দরকার। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড refers to the amount of oxygen that would be consumed if all the organic matter in 1 liter of water were oxidized by bacteria. বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে অ্যামাউন্ট অফ অক্সিজেন কনজিউমড, amount of oxygen consumed when all the organic matter so biochemical oxygen demand হচ্ছে amount of oxygen consumed when all the organic matter in 1 liter of water were oxidized by bacteria. তাহলে biochemical oxygen matter is the measure of organic content of water, measure of, like আমরা এরকম ভাবে বলতে পারি না যে it is a measure of the amount of microorganisms that are present. তো আমরা লাস্টে একটা কথাই বলে কনক্লুড করতে পারি যে মোর দি লেভেল অফ পলিউশন অফ সুয়েজ, মোর ইজ বিওডি। মোর দি লেভেল অফ পলিউশন অফ সুয়েজ, মোর ইজ দ্য বিওডি। সিম্পল। নাও ইট রেফার্স টু, মানে এই ডিফিনেশন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, ঠিক আছে? The amount of oxygen that would be consumed if all the organic matter in 1 liter of water were oxidized by bacteria. This refers to the amount of oxygen that would be consumed if all the organic matter in 1 liter of water would be oxidized by bacteria. Simple. So it is a measure. So sewage water is treated until the BOD is reduced. So biochemical oxygen demand ফলটা helps us to understand whether the sewage water is clean or not. ঠিক আছে? Now, the BOD test measures the rate of uptake of oxygen by measures the rate of uptake of oxygen by microorganisms in a sample of water, and thus indirectly BOD is a measure of organic matter present in the water. So yeah, এটা easy যে BOD test measures the rate of uptake of oxygen, মানে যত মাইক্রো অর্গানিজম থাকবে তত বেশি অবভিয়াসলি বিওডিটা বাড়বে, রাইট? সিমিলারলি মানে তো সেটাই, মানে যত মাইক্রো অর্গানিজম থাকবে, মাইক্রো অর্গানিজম তত থাকবে, যত অর্গানিক ম্যাটার হবে, কম অর্গানিক ম্যাটার হলে কম মাইক্রো অর্গানিজম থাকবে, বেশি অর্গানিক ম্যাটার হলে বেশি মাইক্রো অর্গানিজম শুরু করবে। সিম্পল, রাইট? So it is a measure of the organic matter. So BOD
is directly proportional to what? Directly proportional to the rate of uptake of oxygen by microorganisms. Microbes. Directly proportional to BOD, directly proportional to organic matter present in water. Directly proportional to polluting potential. মানে আমি সত্যি পাতি বাংলা কথা একটাই জিনিস বলছি, একটা জলের সোর্স যতটা নোংরা বিওডি ততটা সিম্পল, আর কিচ্ছু নেই। ওই জলের সোর্সটা যতটা পলিউটেড, যতটা ময়লা, যতটা নোংরা, তার বিওডিতে হবে ততটাই হাই। ঠিক আছে, চল নেক্সট। তো এই যে লাইনটা তো আমরা করলাম যে greater the BOD of wastewater, more it is is its polluting potential. So yeah, simple, এটা তো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। Now, once the BOD of sewage or wastewater is reduced significantly, মানে BOD থেকে আমরা significantly reduce করতে পারি, কি রিডিউস করবো? অর্গানিক ম্যাটার রিডিউস। ঠিক আছে, মানে যত এরোবিক ব্যাকটেরিয়া বাড়াবো তত অর্গানিক ম্যাটার রিডিউস করবে, আর সেই সাথে বিওডিটা কমে যাবে। ঠিক আছে, ধরো কনসিডার করলাম বিওডি কমে গেল, এবার বিওডি কমে গেল। ঠিক আছে না, তো ওয়ান্স দ্য বিওডিটা এফ্লুয়েন্ট ট্যাঙ্কে পাস করছে, মানে এই এফ্লুয়েন্টটাকে না একটা সেটলিং ট্যাঙ্কে পাস করছি, where the bacterial flocks are allowed to sediment। ঠিক আছে, তো আমরা কি করছি যে BOD reduce, product of secondary treatment, settling tanks. BOD reduce and the product of secondary treatment is sent into settling tanks. And what happens in settling tanks? In the settling tanks, the bacterial flocks sediment, flock formation এ ফ্লকগুলো সেডিমেন্ট করছে আর ফর্ম করছে অ্যাক্টিভেটেড স্লাজ, ফর্ম করছে অ্যাক্টিভেটেড স্লাজ। So when the BOD is reduced, the product of secondary treatment, মানে সেকেন্ডারি ট্রিটমেন্ট এই যে অক্সিজেনেশন ইনডিউস করে অক্সিজেটেড ব্যাকটেরিয়া গ্রো করি, এরোবিক ব্যাকটেরিয়া গ্রো করে আমরা যে BOD রিডিউস করে যে ট্রিটমেন্টের প্রোডাক্টটাকে পাচ্ছি, সেটাকে আমরা সেন্ড করছি কোথায়? আমরা এটাকে সেন্ড করছি বেসিক্যালি সেটলিং ট্যাঙ্কে। আর সেটলিং ট্যাঙ্কে এই যে ফ্লক্স আছে না, মাসেস অফ ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড উইথ ফাঙ্গাই টু বা পেস্ট লাইক স্ট্রাকচার, এটাকে আমরা অ্যালাউ করছি টু সেডিমেন্ট। সেডিমেন্টেশনের পর যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে ওটাকে নাম কি? ওটার নাম হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাজ। ঠিক আছে? Now, this sediment is called activated sludge. A small part of the activated sludge is pumped back into the aeration tank to serve as inoculum. তো এই activated sludge এর form small part sent back into aeration tank. Hmm. The small part is sent back into aeration tank as inoculum. The remaining part is pumped back into large tanks called anaerobic sludge digesters. তো এই যে আমরা activated sludge form করলাম, small part sent back into small part sent back into aeration tank to surface inoculum, and the remaining is sent into anaerobic sludge digesters. Hmm. The activated sludge formed, small part is sent back into the aeration tanks as inoculum, and the remaining sent back into anaerobic sludge digesters. Here, other kinds of bacteria which grow anaerobically digest the bacteria and fungi in the sludge. So, anaerobic sludge digesters এর মধ্যে কি হচ্ছে? Digest the bacteria and fungi. তো anaerobic sludge digesters এ কি হচ্ছে? Anaerobic bacteria. Anaerobic bacteria digest the bacteria and fungi in the sludge.
তো ওখানে কি হচ্ছে, anaerobic bacteria digest the bacteria and fungi in the sludge. Now during this digestion the bacteria produce a mixture of gases such as methane, মানে এই যে anaerobic sludge digesters, ঠিক আছে, anaerobic sludge digesters এ কি হচ্ছে এখানে নিচে রাখলাম, কি হচ্ছে যে they produce a mixture of gases such as methane, hydrogen sulfide, আচ্ছা methane, hydrogen sulfide, CO2. These gases are biogas and can be used as a source of energy as it is inflammable. Digest. So anaerobic bacteria digest bacteria and fungi in the sludge, generate gases called biogas. Generate gases which are known as biogas. The effluent from secondary treatment plant is then released into natural water bodies like rivers and streams. Okay, তো এটা হচ্ছে একটা sewage treatment plant, একটা aerial view. তো আমরা কি বললাম, বুঝলাম যে effluent of secondary treatment is released into natural water bodies. Effluent from secondary treatment is released into natural water bodies. Now, নেক্সট জিনিস যেটা যেটা আমাদের এই পয়েন্টটা অ্যাকচুয়ালি ডিসকাস করা উচিত, নেক্সট জিনিস যেটা সেটা হচ্ছে যে you can appreciate how microbes play a major role in treating millions of gallons of wastewater every day across the globe. তো আমরা দেখলাম কিভাবে aerobic, anaerobic microbes are extensively involved. মানে যে সেকেন্ডারি সুয়েজ ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট অফ সুয়েজ, এতে কিন্তু মাইক্রোবস এর রোলটা বিশাল। মাইক্রোবস আছে বলেই কিন্তু we can actually go through all the stages of treatment. Now, now, next যেটা যে আমি এটা বলতে চাইছি যে this methodology has been practiced for more than a century and in almost all parts of the world. Till date, no man-made technology is able to rival the microbial treatment of sewage. তো ওটাই যে মাইক্রোব যেভাবে সুয়েজে ট্রিটমেন্ট করতে পারছে, we do not have a suitable alternative. আর আমাদের সুটেবল অল্টারনেটিভ কোনো নেই, ঠিক আছে, আমাদের সুটেবল অল্টারনেটিভ কিছু নেই, তার কারণেই আমরা বেসিক্যালি এখনো মাইক্রোবিয়ালি ট্রিট করিয়ে যাচ্ছি, ঠিক আছে না। ইউ আর অ্যাওয়্যার দ্যাট ডিউ টু ইনক্রিজিং আরবানাইজেশন, মানে যত আরবানাইজেশন বাড়ছে, ডিউ টু ইনক্রিজিং আরবানাইজেশন sewage is been produced in much larger quantities than ever before. Obviously, যত বেসিক্যালি সিটি সিভিলাইজ হচ্ছে, যত লোক সিটিতে বেশি থাকা শুরু করছে, তত ওয়েস্ট জেনারেশন সিটিতে যায়, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, রাইট, অবভিয়াস, সেটা বাড়াই উচিত। তো the number of sewage treatment plants has not increased enough to treat such large quantity. তো আমাদের যে sewage treatment প্ল্যান্টের নাম্বারটা যেটা আমাদের রিকোয়ার্ড টু treat the amount of sewage that is present is not very high, ঠিক আছে। সরি, নাও যেটা বলছিলাম যে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের নাম্বারটা যেটা কি ইনক্রিজ করা উচিত, সেটা কিন্তু এখনো ওই লেভেল অব্দি ইনক্রিজ করতে পারেনি, রাইট, এখনো কিন্তু ইনক্রিজ করতে পারেনি। এবার নেক্সট জিনিস যেটা সেটা হচ্ছে এটাই যে সো দ্য আনট্রিটেড ওয়েস্ট ইজ অফেন ডিসচার্জ ডিরেক্টলি ইনটু রিভার্স লিডিং টু পলিউশন এন্ড ইনক্রিজিং ওয়াটারবর্ন ডিজিজেস। তো এইটা আমাদের বোঝা উচিত যে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নাম্বার হ্যাজ নট ইনক্রিজড প্লিজ, যার কারণে বেসিক্যালি কি হচ্ছে যে আনট্রিটেড সুয়েজ ইজ ডিরেক্টলি ডিসচার্জ, যার ফলে কি হচ্ছে আনট্রিটেড সুয়েজ is directly discharged into water bodies, leading to pollution and waterborne diseases. Lead to pollution and waterborne diseases. Untreated sewage থেকে রিলিজ করছি বলেই we are having pollution and waterborne diseases, right? Now, নেক্সট জিনিস যেটা সেটা হচ্ছে যে দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এন্ড ফরেস্ট, কোন মিনিস্ট্রি, এটা উপর নিটে কোয়েশ্চেন আসে, ঠিক আছে, মানে ওটা মিনিস্ট্রি অফ এডুকেশন দিয়ে দেবে, মিনিস্ট্রি অফ হেলথ দিয়ে দেবে, ওরা দিয়ে দেবে। তো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এন্ড ফরেস্ট,
initiated the Ganga Action Plan and Yamuna Action Plan to save these major rivers of our country from pollution. তো আমরা কি বলতে পারি সেটা দ্য গঙ্গা অ্যাকশন প্ল্যান এন্ড যমুনা অ্যাকশন প্ল্যান। তো মিনিস্ট্রি অফ এডুকেশন যেটা বলছি যে আমাদের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এন্ড ফরেস্টের থ্রু আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান আর যমুনা অ্যাকশন প্ল্যান ইন্ট্রোডিউস করেছে। যার যার থ্রু আমরা এই আমাদের যে মেজর রিভার্স গুলো গঙ্গা আর যমুনা যেগুলোকে আমরা ইভেন হোলি রিভার্স মানি, ঠিক আছে, হিন্দু মাইথোলজিতে, সেটাকে আমরা বেসিক্যালি প্রোটেক্ট করতে চাই ফ্রম পলিউশন। তো যার কারণে আমরা একটা লার্জ নাম্বার অফ সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টস বিল্ড করতে চাই, ঠিক আছে, বিফোর দ্য সুয়েজ ইজ অ্যাকচুয়ালি ডিসচার্জ। গঙ্গা যমুনাতে কিন্তু এখন মানে আনকন্ট্রোলড অ্যামাউন্টস এর সুয়েজ রিলিজ হচ্ছে। জাস্ট বিকজ এই ওয়াটার বডিজ গুলো কন্টিনিউয়াস সোর্স আছে ফর রিপ্লেনিশমেন্ট, উই আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট ব্যাপারটা এটাই, ব্যাপারটা এই একই জিনিস দাঁড়াচ্ছে সবসময় যে উই নিড টু ইনক্রিজ নাম্বার অফ সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টস। যা পলিউশন হচ্ছে সেটা কিন্তু আমাদের ট্রিট না করলে উই আর স্লোলি লুজিং আওয়ার ভেরি ওন ওয়াটার বডি, ঠিক আছে। নাও সো আ ভিজিট আমরা যেটা বলতে পারছি, ইট ইজ প্রপোজ মানে প্ল্যান অ্যান্ড ইজ প্রপোজ টু বিল্ড আ লার্জ নাম্বার অফ সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টস দ্যাট অনলি ট্রিটেড সুয়েজ মে বি ডিসচার্জ ইন দ্য রিভার। A visit to STP in any situated any place would be interesting এগুলো এক্সপ্লিসিট আমি বলছি যে অনেক সময় স্কুল থেকে নিয়ে যেতে পারে, ঠিক আছে, স্কুল বা কলেজ থেকে এডুকেশনাল ট্রিপস হয় টু সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টস। তো ইয়া, তো এটা হতেই পারে, অনেক জায়গাতে হয়। সো ইটস আ গুড এক্সপিরিয়েন্স। নাও ইউটিউব ইউ ক্যান লুক ফর ভিডিওস এন্ড অল টু go through and like get an idea of how things are done in a sewage treatment plant and all. So yeah, now তো এইটা হচ্ছে আমাদের এখানে প্ল্যান। তো the use of microbes in treatment of sewage কিন্তু আমরা মোটামুটি ডিসকাস করে নিয়েছি। যা আমরা জানতাম মোটামুটি যতটা আমাদের জানা দরকার সেটা ডিসকাস করে নিয়েছি। একটা জিনিস আমাদের এখান থেকে ক্লিয়ার হলো যে মেইনলি প্রাইমারি আর সেকেন্ডারি ট্রিটমেন্টের মধ্যে কিন্তু সেকেন্ডারি ট্রিটমেন্টে সুয়েজ মানে আমাদের বেসিক্যালি মাইক্রোবস এর রোলটা সেকেন্ডারি ট্রিটমেন্টেই আছে, ঠিক আছে। নাও নেক্সট যে জিনিসটা আমরা বলছি সেটা হচ্ছে, জাস্ট 1 সেকেন্ড, 1 সেকেন্ড একটু জল খেয়ে নিই। নেক্সট আমরা যেটা বলতে যাবো সেটা হচ্ছে মাইক্রোবস এর প্রোডাকশন অফ বায়োগ্যাস। বায়োগ্যাস প্রোডাকশনের কথা আমরা শিখলাম কিন্তু এটা আরো ডিটেলসে আছে বলে আমরা এটাকে এখন ডিসকাস করবো, ঠিক আছে। বোঝাই আছে খুব একটা বড় না, ঠিক আছে, লাইক অত টাইম লাগবে না, ইজি টু আন্ডারস্ট্যান্ড। Now, microbes are the production of biogas. Now, biogas is a mixture. What is biogas? Biogas is a mixture of gases containing predominantly methane, with a microbial activity which should be used as fuel. So, biogas the key. Biogas the key, which is a mixture of gases used as fuel. Primarily methane. So biogas is a mixture of gases which is used as fuel. Simple. ছোট definition, ঠিক আছে, এই definitionটা মনে রেখে রাখো, কোয়েশ্চেন আসতে পারে। Predominantly কি? তো predominantly তো বলা তো predominantly যে which can be used as fuel. You have learned that these microbes produce different types of gaseous end products during growth and metabolism. So এটা তো obvious যে microbes different types of মানে আমাদের end products produce করে depending upon the microbes. The type of gas produced depends upon the microbes and the organic substances they utilize. So microbes produce gas depends on type of microbe. আর এটা হচ্ছে depends on organic matter utilized. Depends on type of microbes and depends on organic matter utilized. Now,
So the type of gas produced depends on the type of microbes and the type of gas depends upon the microbes and the organic substances they utilize. In the example citing the relative fermentation of dough, cheese making and production of beverages. So আমরা ইস্টের কথা বলেছিলাম ওখানে মানে বেকারস ইস্ট, ব্রিওয়ার্স ইস্ট, সেম ইস্ট, স্ট্যাক্টোমাইসিস সার্ভিসে। The main gas produced was carbon dioxide. আমরা ডিসকাস করলাম যে মেইন গ্যাসের প্রসেস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। However, certain bacteria which grow anaerobically on cellulosic material produce large amount of methane along with CO2 and water. So certain bacteria which grow anaerobically on cellulosic material মানে bacteria grow anaerobically on cellulose. So bacteria which are anaerobically on cellulose produce methane, carbon dioxide, hydrogen. It grow anaerobically produce methane, carbon dioxide, hydrogen. These bacteria are collectively known as methanogens. Methane produce করছে তার মানে আমরা কি বলতে পারি methanogen, ঠিক আছে। And one such bacteria is methanobacterium. So methanogens এর একটা example হচ্ছে methanobacterium. So yeah, certain bacteria which grow anaerobically on cellulosic material produce large amount of methane like CO2 and H2, ঠিক আছে। So and these bacteria যেহেতু ওরা methane produce করে ওরা আমরা বলি methanogens. One such example is methanobacterium. These bacteria are commonly found in the anaerobic sludge during sewage treatment. তো এই ব্যাকটেরিয়া গুলোকে আমরা anaerobic sludge এ পেতে পারি, ঠিক আছে। These bacteria also found in the rumen of cattle. আচ্ছা, methanogens activated sludge যেটাকে বলি মেইনলি ওটাতে থাকে anaerobic sludge digesters এর মধ্যে, আর এটা হচ্ছে rumen of cattle. Produce methane, carbon dioxide, hydrogen. A lot of cellulosic material present in the food of the cattle is also present in the rumen. So আমরা যেটা বলতে পারি যে cellulosic material কিন্তু আমাদের বেসিক্যালি ক্যাটেলের রুমেনেই যায়। আর এই রুমেনে এই যে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দে হেল্প ইন দ্য ব্রেকডাউন অফ সেলুলোজ এন্ড প্লে ইম্পর্টেন্ট রোল ইন নিউট্রিশন অফ দি ক্যাটেল। সেলুলোজ ব্রেকডাউন না করলে আমাদের ক্যাটেল নিউট্রিশন ডিরেক্ট করতে পারে না। আর ডিরেক্ট করতে পারছে কেন? জাস্ট বিকজ এই ব্যাকটেরিয়া গুলোতে প্রেজেন্ট। আমাদের নেই বলে আমরা সেলুলোজ খেতে পারি না, রাইট? We humans have to digest the cellulose present in a food? No. Thus, the excreta of cattle, commonly known as gobar, is rich in this bacteria. So the rumen of cattle, it is these bacteria are present in excreta. Excreta. Dung can be used for the generation of biogas, commonly known as gobar gas. So dung আমরা কিসে ইউজ করছি for biogas is known as gobar gas. The biogas এবার আমরা biogas plant এই জিনিসটা এটাকে আমরা ডিসকাস করতে পারি টিপিক্যাল biogas plant. And a biogas plant consists of a concrete tank which is around 10 to 15 meter deep in which bio-wastes are collected and a slurry of dung is fed. তো বায়োগ্যাস গ্যাস প্লান্ট আমি যদি বলি বায়োগ্যাস প্লান্ট হচ্ছে একটা কংক্রিট ট্যাঙ্ক থাকবে, এটা হচ্ছে আমাদের কনক্রিট ট্যাঙ্ক, ঠিক আছে। এই কনক্রিট ট্যাঙ্কটা হচ্ছে 10 to 50 মিটার ডিপ ইন which bio-wastes are collected and a slurry is fed, ঠিক আছে। bio-wastes are collected and a slurry is fed না, ঠিক আছে। A floating cover is placed. Floating cover is actually placed over the slurry which keeps on rising as a gas is produced in tank due to microbial activity. তো জাস্ট আমার কথাটা শোনো, একটা ট্যাঙ্ক আছে যার মধ্যে উই আর ফিডিং অর্গানিক মেটেরিয়াল কন্টেনিং অল দিস মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তো এই মিথানোজেনিক ব্যাকটেরিয়া অ্যারোবিক্যালি যখন এই প্রোডাক্টগুলো ব্রেকডাউন করবে অ্যাজ আ সাইড প্রোডাক্ট মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন তো প্রডিউস করবেই, রাইট? এবার কি হচ্ছে আমাদের একটা ফ্লোটেবল কাভার আছে, আর এই ফ্লোটেবল কাভারটা কি হচ্ছে যত যত বেশি বাড়ছে, যত বেশি গ্যাস প্রোডাকশন হচ্ছে ততটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ততটা কিন্তু এই জিনিসটা উপরে উঠে যাচ্ছে না। Now keeps on rising as the gas is produced. The biogas plant has an outlet which is connected to a pipe to supply biogas to nearby houses. এইটা হচ্ছে আমাদের কি আউটলেট পাইপ, এটা হচ্ছে আমাদের আউটলেট পাইপ।
The spent slurry is removed through another outlet and may be used as fertilizer. Spent slurryটাকে আমরা remove করছি through another outlet, এই যে outlet for placement slurry. তো এই আর এটা এই যে জিনিসটা যেটা সেডিমেন্ট করছে এটাকে আমরা বলছি fertilizer. Now, cattle dung is available in process. টেকনোলজি অফ বায়োগ্যাস প্রোডাকশন, এই যে বায়োগ্যাস প্রোডাকশনের টেকনোলজিটা এটা ডেভেলপ করেছে এটা জয়েন্ট ভেঞ্চার. It is developed. Taking biogas production was developed in India mainly due to efforts of Indian Agricultural Research Institute and the Khadi and Village Industries Commission. তো দুটো অর্গানাইজেশনের জয়েন্ট ভেঞ্চারে আমরা ডেভেলপ করতে পেরেছি IRI KVIC, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ অ্যাসোসিয়েশন KVIC. নাও নেক্সট জিনিস যেটা সেটা হচ্ছে এটাই, if a school is situated in a village or near a village, very interesting to go to a biogas plant. তো এটা পসিবল না. তো নাও নেক্সট জিনিস হচ্ছে যে ধর আমি এই ছবিটা একবার এক্সপ্লেন করতে চাই যে ছবিটা ইজি ইজি পিকচার, ঠিক আছে, নট ভেরি ডিফিকাল্ট. ওয়ান সেকেন্ড, ঠিক আছে. ডাং আর ওয়াটারের একটা মিক্সচার যেটাকে আমরা কি বলি, এই মিক্সচারটাকে আমরা বলবো হচ্ছে স্লারি. এই স্লারিটাকে আমরা ফেড করছি ডাইজেস্টারে. আর এখানে বেসিক্যালি কি হচ্ছে, এখানে আমাদের বেসিক্যালি অ্যানারোবিক মিথানোজেনিক ব্যাকটেরিয়া act on slurry. So anaerobic methanogenic bacteria are acting on slurry. Now, এবার নেক্সট যে জিনিস হচ্ছে সেটা এই যে this is production of gases, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, আর এই গ্যাপে ইদার হতে পারে হাইড্রোজেন অর হাইড্রোজেন সালফার. তো যত গ্যাস বেশি প্রশ্ন আসে তত লিকটা উপরে উঠছে, ঠিক আছে. আর এবার নেক্সট জিনিস যেটা হচ্ছে যে এই জিনিসটা বেসিক্যালি আমাদের কি হচ্ছে যে ওয়েস্টটা গ্যাস তো প্রডিউস হয়ে চলে গেল, এরপর যে ওয়েস্টটা সেটাকে আমরা অ্যাজ আ ফার্টিলাইজার ইউজ করছি বিকজ ওটা একটা স্লাজ হিসাবে সেটেল করে যাচ্ছে. তো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য বায়োগ্যাস প্ল্যান্ট. বায়োগ্যাস প্ল্যান্টের ডায়াগ্রামটা কিন্তু জানা দরকার বিকজ ওটা থেকে কিন্তু কোয়েশ্চেন লাইক আসতে পারে, মানে ডায়াগ্রামটা লেবেলিং দিতে পারে, অন্য কিছু হতে পারে, তো কোয়েশ্চেন আসতেই পারে. ঠিক আছে, তো ওটা একবার জেনে রাখা, ওটা একবার কিভাবে কি করতে হবে আই থিঙ্ক জানলে ইটস মোর দ্যান এনাফ. ওকে, নাও নেক্সট জিনিস যেটাকে আমরা বলতে চাই সেটা হচ্ছে মাইক্রোবস অ্যাজ বায়ো কন্ট্রোল এজেন্ট. তো মাইক্রোবস এর সুয়েজের রোল, মাইক্রোবস এর বায়োগ্যাস রোল, দুটোকেই কিন্তু আমরা খুব ভালো করে ডিসকাস করলাম. এবার যে জিনিসটা আমাদের ডিসকাস করা দরকার সেটা হচ্ছে রোল অফ মাইক্রোবস অ্যাজ বায়ো কন্ট্রোল এজেন্ট. মাইক্রোবস অ্যাজ বায়ো কন্ট্রোল মানে বায়োলজিক্যাল কন্ট্রোল অন অর্গানিজম. বায়ো কন্ট্রোল মানে বায়োলজিক্যাল কন্ট্রোল ওভার অর্গানিজম. কিভাবে এই জিনিসটা আমরা বলতে চাইছি দেখ, biocontrol refers to use of biological methods for controlling plant diseases and pests. তাহলে বায়োকন্ট্রোল মানে কি, বায়োলজিক্যাল মেথডস অফ কন্ট্রোলিং প্লান্ট ডিজিজেস এন্ড পেস্ট. বায়োলজিক্যাল কন্ট্রোল ওভার organism causing plant diseases and pests. So biocontrol মানে কি, biological control over organism causing plant diseases and pests. In modern society, these problems have been tackled increasingly by the use of chemicals. Plant diseases, pests are mainly managed by use of chemicals. By use of chemicals. আরে কেমিক্যালস ইউজ করা হচ্ছে বলেই আমরা কি বলতে পারি, দে আর টক্সিক অ্যান্ড হার্মফুল. Yes, obviously. Now, by the use of insecticides and pesticides, মানে এগুলোকে মেইনলি ম্যানেজ বাই ইউজ অফ কেমিক্যালস লাইক ইনসেক্টিসাইডস
অ্যান্ড পেস্টিসাইড, কিন্তু এটা যে বায়োলজিক্যালি এটাকে যে ইউজ করা হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মাচ বেনিফিশিয়াল ফর আস, রাইট? By using insect pesticides, these chemicals are toxic and extremely harmful to human beings and animals alike, and have been polluting our environment. Yeah, environment, fruits, vegetables, and crop plants. So, এই যে কেমিক্যালস গুলো আছে, এই কেমিক্যালস গুলো ফার্স্ট অফ অল দে আর এক্সট্রিমলি টক্সিক, দে আর টক্সিক এন্ড এক্সট্রিমলি হার্মফুল টু হিউম্যান বিংস এন্ড অ্যানিমালস অ্যালাইক। তো হিউম্যান বিংস এন্ড অ্যানিমালস এর কাছে কিন্তু ওরা ইকুয়ালি হার্মফুল, ঠিক আছে? এন্ড ওরা কি করছে, আমাদের যে এনভায়রনমেন্টটা সেটাকে পলিউট করে যাচ্ছে, যার যার কারণে আমাদের বেসিক্যালি এই যে ফ্রুটস ভেজিটেবল যেগুলো গ্রো করছে সেইগুলোতেও কিন্তু সেই টক্সিক লেভেলস অফ কেমিক্যালস পাওয়া যায়, ঠিক আছে? টক্সিক লেভেলস অফ কেমিক্যালস কিন্তু হার্মফুল ফর আস, এরকম না যে ওরা কিন্তু পুরোপুরি ভালো। নাও নাও নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে no. Biological control of pests. Our soil is also polluted through the use of weedicides. So insecticides, pesticides, weedicides all are polluting for our soil. So biological control of pests and diseases এর মধ্যে আমরা কি বলছি? যে in agriculture there is a method of controlling pests that relies on natural predation rather than introduced chemicals. তো agriculture there is a method of control. তো পেস্টের ক্ষেত্রে target is natural predation. না, তো তো পেস্টের মধ্যে না, কন্ট্রোলিং পেস্ট থ্রু ন্যাচারাল প্রেডেশন, a key belief of the organic farmer is that biodiversity furthers. তো একটা অর্গানিক ফার্মার সবসময় এটা ভাবে যে একটা অর্গানিজমকে মারতে হলে আমি তার সুপিরিয়র যে অর্গানিজম তাকে যদি গ্রো করতে দিই, ইট উড হ্যাভ বিন বেটার, নাকি আমরা ওকে কেমিক্যাল দিয়ে পেস্টিসাইড দিয়ে উইডিসাইড দিয়ে মারবো। উই উড রাদার ইন্ট্রোডিউস অর্গানিজমস যেটা ক্রপকে হার্ম করবে না কিন্তু পেস্টটাকে হার্ম, তাতে কি হলো, আমাদের নেট ফিল্ডে বায়োডাইভার্সিটিটাও বেড়ে গেল, নেট অর্গানিজমটাও বেড়ে গেল। তো এটা একটা অর্গানিক ফার্মারের বিলিভ, যে এটা কোয়েশ্চেন আছে কিন্তু এটা ইম্পর্টেন্ট লাগে, কি বিলিভ অফ দ্য অর্গানিক ফার্মার ইজ দ্যাট বায়োডাইভার্সিটি ফার্দার্স হেল্প দ্য মোর ভ্যারাইটি আর ল্যান্ডস্কেপ হ্যাজ দ্য মোর সাস্টেনেবল ইট ইজ। মানে একটা কথা বলি, ধরো তোমাদের কাছে দুটো জমি আছে, ওর মধ্যে একটা জমিতে মাত্র মাত্র দুটো অর্গানিজম সার্ভাইভ করে, আরেকটা জমিতে একটা কমপ্লেক্স অর্গানাইজেশন থেকে হাজারের ওপর অর্গানিজম সার্ভাইভ করে। তো তোমাদের কি মনে হয় যে কোন জিনিসটা হবে? তোমাদের কি মনে হয়, তোমাদের যে যখন আমাদের এটা হচ্ছে, তো আমাদের কোন জায়গাটা বেশি লাইক সাস্টেনেবল, কোন জায়গাটা বেশি বেটার ফর এন অর্গানিক ফার্ম? সেটা হচ্ছে শুধু এই জায়গাটাই যেখানে বেশি অর্গানিজম আছে, বিকজ যত বেশি ডাইভার্সিটি তত বেশি আমাদের বেসিক্যালি, সরি, যত বেশি ডাইভার্সিটি তত বেশি আমরা বেসিক্যালি এই জায়গাটায় সাস্টেন করতে পারবো। দ্য অর্গানিক ফার্মার therefore works to create a system where the insects that are sometimes called pests are not eradicated but instead kept at manageable levels by complex system of checks and balances within a living and vibrant ecosystem. তো অর্গানিক ফার্মার কি করছে? Organic farmer does not eradicate pests, manages rather manages pests at sustainable levels through complex system of checks and balances. তো অর্গানিক ফার্মার কি করছে? পেস্ট ইরাডিকেট করছে না, রাদার ওরা পেস্টকে ম্যানেজ করছে অ্যাট সাস্টেনেবল লেভেল থ্রু কমপ্লেক্স সিস্টেম অফ চেকস এন্ড ব্যালেন্স, ঠিক আছে? না, তো এটা আমাদের একটা ভীষণ
ভীষণ জানা দরকার এই জিনিসটা যেটা সেটা আমার জানা দরকার আই গেস মোটামুটি তোমাদের বোঝাতে পেরেছি কিভাবে কি জিনিস হচ্ছে কিভাবে কি না হচ্ছে আই গেস আই হ্যাভ বিন এবল টু মেক দিস ক্লিয়ার না Contrary to the conventional farming practices, which often use chemical methods to kill both useful and harmful life forms indiscriminately, this is a holistic approach that seeks to develop an understanding of the webs of interaction between the myriad of organisms that constitute the field, flora, and fauna. আমি শিওর কেউ এটা কিচ্ছু বুঝলো না কি বললাম কেউ কিচ্ছু বুঝলো না তো আমরা যদি এটাকে ঠিক করে বোঝাতে চাই আমরা একটাই কথা এখানে বলতে পারি যে কেমিক্যালস না কেমিক্যালস যেটা ইজি আস্তে আস্তে বোঝো বিশাল কমপ্লেক্স লাইন লম্বা লাইন তিনটে লাইন জুড়ে একটা সেন্টেন্স তো বুঝতে অবশ্যই সমস্যা হতে পারে তো কেমিক্যালস কি করছে ইরাডিকেট useful and harmful organisms indiscriminately তো ইউজফুল আর হার্মফুল অর্গানিজমস কে কিন্তু ইনডিসক্রিমিনেটলি ইরাডিকেট করছে এরা যার কারণে আমরা কি বলছি যে আমরা উই রেদার আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারাকশন অফ অর্গানিজম ঠিক আছে The organic farmer holds the view that the eradication of creatures that are often escalated pests is not only possible but also not only possible but also undesirable. So for without them the beneficial predator and parasitic insects which depend upon them as food or host will not be able to survive. তো সাপোজ একটা পেস্ট আছে তো পেস্টের উপর যে অর্গানিজমস সার্ভাইভ করছে পেস্টটা এটার জন্য কিন্তু হ্যাঁ যেটা বলতে চাইছি যে পেস্টের এটার জন্য আহ যাই হোক মানে লাইক দ্য থিং ইজ বিকজ অফ দিস পেস্ট দি প্রেডেটারি এন্ড প্যারাসিটিক মানে যারা পুরোপুরি পেস্টের উপর ডিপেন্ডেন্ট ফর ফুড বা যারা পেস্টের থেকে পার্শিয়ালি নিউট্রিশন এক্সট্রাক্ট করে ওরা কিন্তু লাইক সার্ভাইভ করতে পারবে না যদি পেস্টটাকে আমরা এলিমিনেট করি আর যদি ওরা বেনিফিশিয়াল ও হয় in this case we won't be able to extract any benefit whatsoever from them ঠিক আছে এই জিনিসটা বোঝা গেল যে আমরা যে ওদের থেকে যে রকম বেনিফিট এক্সপেক্ট করে ভেবেছিলাম কিছুই কিন্তু আমরা করতে পারিনি রাইট না নেক্সট জিনিস সেটা হচ্ছে এই Thus, the use of biocontrol measures will greatly reduce our dependence on toxic chemicals and pesticides. এটাই হচ্ছে নেট আউটকাম আমাদের এটা থেকে যে বায়োকন্ট্রোল reduces need of toxic chemicals and pesticides. The biocontrol measures reduces need of toxic chemicals and pesticides. An important part of biological farming approach is to become familiar with the various life forms that inhabit the field. তো বায়োলজিক্যাল ফার্মিং করার জন্য আমাদের বেসিক্যালি ফার্স্ট অফ অল একটা ফার্মারের জানা উচিত যে কি কি লাইফ ফর্ম তার ফিল্ডটাকে ইনহ্যাবিট করছে প্রেডেটর স্পেস লাইফ সাইকেল কিভাবে তারা সার্ভাইভ করে কার উপর ফিড করে কখন ফিড করে তো দিস উইল হেল্প ডেভেলপ অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স অফ কন্ট্রোল ঠিক আছে তো এটার জন্য এটার থ্রু আমরা বেসিক্যালি নানা রকম মেথডস অফ কন্ট্রোল কিন্তু ম্যানেজ করতে পারি বা ডেভেলপ করতে পারি নাও নেক্সট জিনিস যেটা আমরা বলতে চাইছি যে আজকে আমরা এই প্যারাগ্রাফে লাস্ট করবো a very familiar beetle with red and black markings the ladybird and dragonflies are useful to get rid of aphids and mosquitoes hmm, respectively তো আমরা কি বলছি যে লেডিবার্ড এলিমিনেটস অ্যাফিডস তো অ্যাফিড যদি একটা ফিল্ডকে ইনফেস্ট করে রাদার দেন ইউজিং পেস্টিসাইডস আমরা যদি লেডিবার্ডকে ইজিলি গ্রো করতে দিই না দেন অবভিয়াসলি আমরা ওদের এলিমিনেট করে দিচ্ছি তারপর হচ্ছে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাইস কি করে জানিস ড্রাগন ফ্লাইস ফিড অন মসকিটোস
Dragonflies feed on mosquitoes. An example of microbial biocontrol agents that can be introduced in order to control butterfly caterpillars is the bacteria Bacillus thuringiensis. So, Bacillus thuringiensis controls butterfly caterpillars. Hmm. So, ladybird কে আমরা introduce করতে পারি to eliminate aphids. Dragonfly কে আমরা introduce করতে পারি to feed on mosquito. Similarly, butterfly caterpillars of feed করার জন্য আমরা introduce করছি Bacillus thuringiensis. These are available in sachets as yeah. These are available in sachets as dried spores which are mixed with water and spread into vulnerable plants such as brassicas and fruit trees where these are eaten by the insect larvae. তো এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসটা কি হচ্ছে বেসিক্যালি আমাদের স্যাশেতে পাওয়া যায় অ্যাজ ড্রাই স্পোর্স। আর এই ড্রাই স্পোরটাকে আমরা ওয়াটারের সাথে মিক্স করে ভালনারেবল প্লান্টে মিক্স করছি। ওয়াটারের সাথে মিক্স করে আমরা এটাকে ভালনারেবল প্লান্টসে স্প্রে করছি, যেখানে দে আর ইটেন বাই ইনসেক্টস লার্ভে। ঠিক আছে? তো সিম্পল। In the gut of the larvae, the insect ingest করছে, in the gut of the insect, the toxin is released and the larvae get killed. সিম্পল। আমরা কি করছি যে spores ingested by insects by larvae, ঠিক আছে, spores are ingested by larvae। তো আমরা কি বলছি, gut of larvae, toxin is released, larva killed. The bacterial disease will kill the caterpillars but leave other insects unharmed. So, important. It will kill the caterpillars but other insect larvae induced করে তাদের কিছু করবে না। So, it is specific for butterfly caterpillars. Because the development of method of genetic engineering, এখন আমরা কি করেছি, এই BT জিনটাকে, in the Bacillus thuringiensis toxin জিনটাকে আমরা ইনফিউজ করে দিয়েছি into plants. So plants by default have Bacillus thuringiensis spores in them. Such plants are resistant to attack by insect pests, example BT cotton, which has been cultivated in some states of our country. So Bacillus thuringiensis introduction is a landmark in all these things. ঠিক আছে, এটাকে আমরা কনসিডার করছি যে it is one of the major achievements that we have been able to achieve. Bacillus thuringiensis কে আমরা বেসিক্যালি প্লান্টে ইন্ট্রোডিউস করতে পেরেছি, আর তারপর these plants have become resistant to all these caterpillars. তো আজকে আমরা এই অবধি রাখবো। নেক্সট দিন এই চ্যাপ্টারের রেস্ট যে পার্টটা আছে, ঠিক আছে, ইনক্লুডিং তারপর সামারি কোয়েশ্চেনস একসাথে ডিসকাস করে নেবো। ঠিক আছে, তো আজকে আমরা মোটামুটি এই অবধি রাখলাম, ঠিক আছে, যা রাখলাম, ঠিক আছে।